তারপরে আপনি যখন শত্রু আপনার সামনে স্পষ্ট পরিষ্কার, তখন আপনার মন মগজ শরীর কিন্তু একইভাবে সজাগ থাকে, আপনি তার বিরুদ্ধে লড়াই করতে পারেন, মানুষজন সেটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে। মুশকিল হচ্ছে জুলাই আগস্টে আমরা আমাদের শত্রু চিনতাম, বন্ধু চিনতাম। আজকে বাংলাদেশে অনেক কিছু ধোঁয়াশা হয়ে যাচ্ছে, কে শত্রু কে বন্ধু বোঝা যাচ্ছে না। এবং এই অস্পষ্টতা সবচেয়ে বেশি অস্পষ্টতা তৈরি করে রাখছে এবং অস্পষ্টতার আবরণে কাজ করে যাচ্ছে ফ্যাসিবাদের পক্ষের মিডিয়া। আজকে যদি মিডিয়া, মানুষ তো ভুল করতেই পারে, আমরা তাদের ক্ষমা করি, কিন্তু আজকে দেখেন আনরিপেন্টেন্টলি যে ফ্যাসিস্ট গণহত্যাকারী, যে ম্যাস মার্ডারার, তাদের দল এবং তাদের পক্ষে থাকা সাংবাদিকেরা, তাদের কোনো বিকার নাই, তারা অনুতপ্ত না। এটার ফল কারণটা দুটো হতে পারে। একটা হচ্ছে যে তারা এই পরিমাণ ক্রাইম করেছে যে তারা আর ক্ষমার যোগ্য না, ফলে ক্ষমা চেয়ে লাভ নাই, এটা তারা বুঝে ফেলেছে। আরেকটা হচ্ছে মানে তারা একটা পশু স্তরে, দানবের স্তরে তাদের মনোবৃত্তি চলে গেছে। আরেকটা হচ্ছে যে তারা একটা ব্রেইন ডেড মানুষে পরিণত হচ্ছে, তাদের মস্তিষ্কে এগুলোর কোনো আবেদন আর জাগে না। মানুষের মৃত্যু, দেশের ভবিষ্যৎ, এগুলো তাদের ভেতরে আসলে যদি কোনো কাজ করে তা আমরা দেখি। আমরা ঝানু ঘাগু মানে পাকা হাড্ডির সাংবাদিকদের চিনি, যারা গত 30-40-50 বছর ধরে এই দেশটাকে নানান ভাবে ক্ষতিগ্রস্ত করে গেছে, কিন্তু তারা সবসময় নিরাপত্তা সুরক্ষা বলয় ছিল। এই বলয় কোথা থেকে আসে? আকাশ থেকে আসে না, কিন্তু এটা দেশের জনগণের ভেতর থেকেও আসে। এখানে 90-এর পরে কর্পোরেট এবং সিভিল সোসাইটির একটা পরজীবী অংশ, বিদেশমুখী অংশ এবং বিদেশি পরাশক্তি মিলে কিন্তু মিডিয়ার ভিতরে একটা ইঞ্জিনিয়ারিং করে, সেটাকে আমরা পরের দিকে আলোকিত মিডিয়া বা ইত্যাদি হিসেবে চিনেছি এবং তারা নিজেদের নাম দিয়েছে আলোকিত, সুবোধ। আপনি 19 শতকে যখন কলকাতায় ব্রিটিশ কলোনি প্রতিষ্ঠিত হয়, তখন তার আগের যুগকে বলা হতো অন্ধকার যুগ, মধ্যযুগ, খারাপ লোক, সিরাজউদ্দৌলা খারাপ, মধ্যযুগ খারাপ, সুলতানি আমল খারাপ, কলকাতা হচ্ছে আলোকিত, সভ্য। আমরা আজকে যারা যে সভ্য, আলোকিত গণমাধ্যম এবং সেই সমাজ এবং যারা নাকি সুবোধ বলে নিজেদের পরিচিত করে, তারাই তো দেখলাম যে ফ্যাসিবাদের সবচেয়ে বড় বাহন ছিল। কিন্তু এদের অদ্ভুত অলৌকিক ক্ষমতা, এরা গৌতম বুদ্ধের অংশের মতো, এনাদের গায়ে কোনো দাগ লাগে না, এনাদের পালক শুভ্র থাকে, এনাদের আবার ধুয়ে মুছে সাফ করে হাজির করা হয়। তো সেখানে আমার প্রশ্ন, আমরা সংস্কার করছি, আমরা ন্যায় বিচারের কথা বলছি, কিন্তু প্রাথমিক একটা সাধারণ কাণ্ডজ্ঞানের কথাটা আমরা ভুলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি সংস্কার কখন করবেন? আপনার তো সংস্কার শব্দটা তো মানে এই জুলাই আগস্টের আগে ছিল না আমাদের মাথায়, রাজনৈতিক দলের দাবি দেওয়ার মধ্যে ছিল, 3 দফা বা ইত্যাদির মধ্যে ছিল না, 9 দফার মধ্যে ছিল না, ছিল হচ্ছে ফ্যাসিবাদী কাঠামো বিলোপের কথা। ফ্যাসিবাদী কাঠামো যদি বিলোপ না করেন, আপনি কিসের উপর সংস্কারের খুঁটি পত্তন করবেন? আপনার ভীতি তো ভেজালে আছে। এখনো সেই মাফিয়া শক্তি, লুটেরা নেটওয়ার্ক, তাদের টাকা, তাদের অস্ত্র, তাদের দল, তাদের মিডিয়া, তাদের আন্তর্জাতিক সম্পর্ক সবই তো অটুট আছে। তাহলে আমরা সংস্কার করবোটা কিসের উপর? নাকি এই সংস্কারগুলো 1991 সালে যেরকম একটা হয়েছিল, যে একটা সিভিল সোসাইটির মানুষজন তারা অনেক ভালো ভালো চিন্তা করেছিল, সেগুলো এখন 8-9 খণ্ডে বাঁধানো আছে। আমাদের পিআইবি লাইব্রেরি থেকে এক কোনায় আবিষ্কার করলাম যে সেগুলো আবার আছে, কেউ পড়তে আসে না ওগুলো। ভাই, আমি খোঁজ নিলাম যে কেউ খোঁজ করে কিনা, কেউ খোঁজ করতে আসে না। তাহলে কি আমরা 3 মাস পর, 3 বছর পর হতাশ হওয়ার চেয়ে আজকে হতাশার কথা বলা ভালো, কারণ এখনো আমাদের সুযোগ আছে। এটা খুবই ন্যায্য কোশ্চেন যে গণমাধ্যমে কি হয়েছিল, সেই শ্বেতপত্র কেন আসে নাই? আমরা পিআইবির ভেতর থেকে কিছু কাজ করেছি, আমরা এই সময় দেখেছি গত 6 মাসে দেশের বাইরে থেকে সবচেয়ে বেশি অপতথ্য তো দেশের বাইরে থেকে এসেছে, সেটা প্রতিবেশীদের দিক থেকে এসেছে। আমাদের দেশে যারা নাকি সবচেয়ে বিশ্বাসযোগ্য মিডিয়া, সবচেয়ে বহুল প্রচারিত মিডিয়া, দেখা গেছে তারাই আছে 1 নম্বরে অপতথ্য। তাদের প্রিন্টে সমস্যা কম, প্রিন্টে মানে আপনি যেটা আমাদের বন্ধুরাও বললেন প্রিন্টে আছে, হ্যাঁ তারা জুলাই পট পরিবর্তন বলে, তারা প্রাক্তন প্রধানমন্ত্রী ইত্যাদি বলে, এগুলো ঠিক। তারা এখনো এই গণঅভ্যুত্থান যে একটা জাতীয় জীবনের মুক্তির একটা প্রথম ধাপ ছিল, সেটা হিসেবে স্বীকার করে না অনেক সময়।
তারা এটাকে আরেকটা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করে, তাদের হয়তো কষ্ট হয় মানতে। এখন এই কষ্ট যখন একটা কথাই বলতে হয়, আমরা টম অ্যান্ড জেরি বা কার্টুন ছবি দেখেছি যে ওই কার্টুন চরিত্রটা দৌড়াতে দৌড়াতে পাহাড় থেকে এত জোরে দৌড়াচ্ছিল যে অনেক দূর, মানে সে যে শূন্যে লাফ দিয়ে ফেলছে সে টের পাচ্ছে না, সে তখনও দৌড়াচ্ছে। তারপর কিছু দূর অনেকক্ষণ পরে ঠাস করে সে পড়ে যায়। তাদের পায়ের তলার মাটি নাই, কিন্তু তারা মনে করছে যে তারা এখনো সার্ভিস দিয়ে যাবে ফ্যাসিবাদকে। এখানে রাজনৈতিক দল বলেন, নেতা নেত্রী বলেন, আমাদের অনেকেরই অনেক ভুল হতে পারে, কিন্তু এই দেশটা এমন একটা দেশ যে পুরো জাতি যখন কোন একটা বিষয়ে একমত হয় সেই বিষয়ে তারা শেষ দেখে ছাড়ে। জুলাই আগস্টে সেটা তারা দেখিয়েছে, মুক্তিযুদ্ধেও তারা দেখিয়েছে। এবং যারা ক্ষমা চায়নি তাদের ক্ষমা করার একটা দায়ক আমরা কেন নিব? কিন্তু তাদের প্রশ্ন যে তারা ক্ষমা চাচ্ছে কিনা। অনেকে বলেন যে আচ্ছা ওই দল কি করবে, প্রথমত তো ওই দলকে ঠিক করতে হবে। ওই দল তো 6 মাস গেল, 9 মাস গেল, ওই দল তো ক্ষমা চায়নি। তার মানে ক্ষমা চায়নি বলতে তারা হুমকি দামকে অব্যাহত রেখেছে। তারা নানা রকম আনরেস্ট তৈরি করে সরকারকে কার্যক্রম চালাবার জন্য, মানুষের মধ্যে আস্থা আনাবার জন্য তারা যাতে না পারে সেই রকম কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এখন এই যে ফ্যাসিবাদ কোনোভাবেই সম্ভব ছিল না যদি গণমাধ্যম তাকে সহযোগিতা না করত। এবং ফ্যাসিবাদের যে প্রবণতা, আপনি দেখবেন যে উস্কানি দিয়ে দেওয়া, আপনি একটা ঘটনাকে ডিস্টর্ট ভাবে হাজির করা, কলাম লিখে বলা হলো, আজকে এমন উদাহরণ এসেছে যে আপনার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে সাম্যকেও নাকি সেভাবে হত্যা করা হয়েছে। দুই কি কোনো তুলনীয় ঘটনা? আমরা দেখেছি গত 9 মাসে, জুলাই আগস্টের পর থেকে যে এই পর্যন্ত 38টি ঘটনা ঘটেছে জুলাইয়ে যোদ্ধাদের উপর হামলার ঘটনা। 38টি ঘটনা, যেখানে প্রায় 78 জন আহত, 2 জন নিহত সাম্য সহ। তার মানে এইটা কেউ বলতে পারে এটা অমুক হামলা করছে, আমি কোনো নাম নিচ্ছি না, কিন্তু আমাদের কাছে বিষয়টা হচ্ছে এরকম যে যদি আমরা সজাগ না থাকি, এই জুলাই যোদ্ধাদের একটি 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 করে সরকার ক্ষমতায় থাকবে, নির্বাচিত সরকারও ক্ষমতায় আসবে হয়তো, কিন্তু জুলাই যোদ্ধাদের নিশানা করা কিন্তু বন্ধ হবে না যদি না আমরা এইটা বিষয়ে সজাগ থাকি এবং মিডিয়াকে এই জায়গায় সজাগ না রাখি। মিডিয়া যদি এই খবরগুলো ঠিক মতো না আসে, তাহলে এখন আমাদের তো লড়াইটা শেষ হয় নাই। এখানে মানুষের আবেগ ব্যবহার করে উস্কানি হচ্ছে, ষড়যন্ত্র করে উস্কানি হচ্ছে, টাকা দিয়ে উস্কানি হচ্ছে, অনেক রকম হচ্ছে। কিন্তু শুধু ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে আমরা এটা বলতে চাই না। আমরা পরিষ্কারভাবে জানি যে যতক্ষণ না বিচার হবে, যতক্ষণ না সত্যিকার অর্থে আপনি ফ্যাসিবাদী কাঠামোকে দুর্বল করে ফেলতে পারবেন, থাকবে হয়তো তারা সমাজে সবকিছুই থাকে, ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তাটা আসবে না। এবং গণমাধ্যম এমন একটা স্পর্শকাতর জায়গা যে সেখানে আপনি কিন্তু অন্যান্য ক্ষেত্রের মতো ক্রিমিনালাইজ করে তাদেরকে মানে ধরে বেঁধে শাস্তি দিতে পারেন না। এইটার জন্য পাল্টা গণমাধ্যমের কাজ, পাল্টা ন্যারেটিভ তৈরির কাজ, এবং কি যে সোশ্যাল মিডিয়া যেটা আসলে মূলত মূল জায়গা, সেই জায়গায় আমাদের আরো দায়িত্বশীল হতে হওয়ার দরকার আছে। যার যার দলীয় মানে ঝান্ডা তুলে আমাদের মধ্যে কিন্তু কালচারাল কনফ্লিক্ট তৈরি করা হয়েছে, পলিটিক্যাল কনফ্লিক্ট তৈরি করা হয়েছে, বিপ্লবের নামেই করা হয়েছে। মানে যারা যত বেশি বিপ্লবী, তিনি চেষ্টা করেছেন যে অমুক দল হচ্ছে প্রতি বিপ্লবী, আমি বেশি বিপ্লবী। এইটাই ছিল ফ্যাসিবাদের পক্ষের আবহাওয়া, হাওয়া দেওয়া। এটা আমাদের আইডিওলজিক্যাল কোনো কাজ না। এই অন্তর্বর্তী সরকার কোনো বিপ্লবী সরকার না। অন্তর্বর্তী সরকার কোনো হচ্ছে বলশেভিক বিপ্লব, মাওবাদী বিপ্লব বা ইরান বিপ্লবের মতো করে কাজ করবে না। তারা যেটা করবে, রাষ্ট্রটাকে একটা রাষ্ট্রের জায়গায় ফেরত আনবে, রাষ্ট্রটাকে একটা সুস্থ, অসুস্থ থেকে সুস্থ করার জায়গায় নিয়ে আসবে, এবং তারা কিছু আগাছা পরিষ্কার করার কাজ করবে, আমাদের ট্র্যাকে ফেরত নিয়ে আসার কাজ করবে। সেই কাজটাই তারা করবে। এখানে কোনো আইডিওলজিক্যাল ব্যাপার নাই যে আপনি কোন ধরনের সংবিধান, আপনি ইসলাম বা ধর্মনিরপেক্ষতা, এগুলো কিন্তু আমাদের এখনকার কাজ না। আপনি যখন বাড়িতে ডাকাত আসে তখন কিন্তু আপনি মানে যে অবস্থায় থাকেন সেই অবস্থায় দৌড় দেন, তখন আপনার অজু করে বা টুপি পরে সময় হয়তো থাকবে না। আমরা সেরকম একটা যুদ্ধের মধ্যে আছি, আমরা ধরে নিচ্ছি যে আমরা বিজয়ী হচ্ছি। এদিকে এত সোজা ব্যাপার বিজয় যে আপনি 1.5 মাস লড়াই করলেন আর এত 15-20 বছরের মানে একটা মানে গভীরে চলে যাওয়া, এবং সেই গভীরে তো আমাদের মগজেও চলে গেছে। বাংলাদেশে কোনো নরম পন্থা কাজ করছে না। ফ্যাসিবাদী পন্থায় ফ্যাসিবাদী সরকার যেভাবে আন্দোলনকে ট্রিট করতো সেভাবে ট্রিট না করলে কেউ কথা শুনছে না, বুঝতেও চাচ্ছে না। তার মানে আমরাও একই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গেছি। ফ্যাসিবাদ তো একটা মানে মানসিকতা, এটা তো অমুক ব্যক্তি তমুক ব্যক্তি না, এবং আমরা হাইপার অবস্থায় আছি।
পুরো ইয়াংরা হাইপার অবস্থায় আছে এবং তাদেরকে হাইপার রাখা হচ্ছে মগজে প্রতিদিন রাতে প্রতি রাতে করে দেখবে যে নানান উস্কানি নানান কিছু। তো যেটা বলছিলাম যে এই জাতীয় জিনিসগুলো এখন আমরা কি করতে পারি, তারা নতুন নতুন মিডিয়া খুঁজছে। অভ্যুত্থানের পক্ষে বাংলাদেশ পন্থার পক্ষে মিডিয়া কিন্তু আসতে পারে না এখনো, কিন্তু তারা আগে তো ছিলই, অনলাইনে বিভিন্ন রকম জিনিস নতুন নতুন গ্রুপ খুলে তারা সক্রিয়, তাদের টাকা আছে, তাদের ধরা যাচ্ছে না। এবং আমাদের একদল লিবারেল মানুষ যারা আমাদের বন্ধু, তারা না বুঝেই কখনো রবীন্দ্রনাথের পক্ষ নেওয়ার নামে, কখনো মুক্তিযুদ্ধের পক্ষ নেওয়ার নামে তাদের সারিতে তাদের দাঁড়াবার সুযোগ করে দিচ্ছে। তিনজন ভালো লোকের সঙ্গে একজন ফ্যাসিস্ট সাংবাদিক বা বুদ্ধিজীবী এসে দাঁড়াচ্ছে, কথা বলছে। এগুলো তো ছাত্রলীগ যেভাবে এগুলো ট্রিট করতো, এই অভ্যুত্থানের পক্ষের মানুষকে তাদেরকে ওইভাবে ট্রিট করা উচিত না। আমি নিন্দা করি যেখানে হামলা হচ্ছে যাদের সঙ্গে, নিন্দা করি, কিন্তু এদের বিষয় তো আমাদের নাম তালিকা তো স্পষ্ট রাখা উচিত, এদের আমল নামাগুলো তুলে রাখা উচিত। এবং সে জায়গায় মিডিয়া সংস্কার কমিশনের যে সমালোচনা আমার বন্ধু করলেন, বড় ভাই করলেন, সম্পূর্ণ হক কথা, সম্পূর্ণ জায়েজ কথা। শুধু ভালো মানুষ হওয়ার দায় ইন্টারিম সরকারের, আর সবাই সমর্থন করে যাবে, এটা তো হইতে পারে না। সরকারের যে কোনো সমালোচনা এখন ওপেন, এমন সমালোচনা করার যোগ্য। কালকে একজন বলল, হ্যাঁ আপনারা তখন এটা করেছেন, এখানকার এটা, হ্যাঁ সঠিক সমালোচনা। এই সমালোচনার জন্য যদি আমার চাকরি যাবে, আমি হয়তো আগের মতো, যেটা একটা দায়িত্ব আছে, সমালোচনা করতে পারবো না, কিন্তু যে করবে তাকে আমি সাপোর্ট দিব। আমাদের নিজেদের দুর্বলতা গোপন করার কিছু নাই, কিন্তু তার চেয়ে বড় হচ্ছে যে আমার দুর্বলতাকে দিয়ে যদি আপনি অমুক রেজিম ভালো ছিল সেটা বলেন, এটা হবে আত্মঘাতী। বাংলাদেশি, বাঙালি এবং মুসলমান যে পরিচয় আমরা ধারণ করি, আমাদের মধ্যে আত্মঘাতী প্রবণতাটা বেশি। আমরা উপরের লোককে হিংসা করি না, হিংসা করি পাশের লোকটাকে। এবং এইটা এখন একটা লক্ষণ দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, কিন্তু ওল্ড রেজিম কিন্তু সবচেয়ে পুরোনো রাজনৈতিক দলগুলোর মধ্যেই রয়ে গেছে আচরণ অভ্যাস। একটা দল গেছে, কিন্তু বাকি আরো 2-3-4টা দল তো আছে। তারা কি আসলে সংস্কার চায়? তাদের নেতৃত্বের মধ্যে গত 20 বছর 15 বছর কোনো পরিবর্তন এসেছে? তাদের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির মধ্যে আসলেই কোনো নবায়ন হচ্ছে, বা তারা একটা ঝাঁকুনি খেয়েছেন যে এত ছেলে মেয়ে জীবন দিল, কিন্তু তাদের ব্যর্থতার কারণে দিল। অভিভাবকরা সন্তানকে নিরাপদ রাখতে চেয়েছেন, দলের নেতারা নিজেদের নিরাপদ রাখতে চেয়েছেন, ফলে তাদেরই সন্তানদের জীবন দিতে হয়েছে। তো তারা তারপরও পরিবর্তনের প্রয়োজন বোধ করেননি, এখনো করছেন না। আমি কত কথা বলছি যে পুরানাপন্থী দলগুলো সবাই ফ্যাসিবাদ না, পুরানাপন্থী দলগুলো ফ্যাসিবাদ বিরোধী, কিন্তু তারা পুরানাপন্থী, বাস্তবতাটা তারা আমলে নিচ্ছেন না। ফলে তাদের যে লতায় পাতায় সম্পর্কগুলো, সেগুলো সম্পর্কের ভেতর দিয়ে ফ্যাসিবাদ ডালপালা দিয়ে আবার কিন্তু ফিরে আসতেছে। ফলে যদি মনে করি বিজয় হয়েছে, হয় নাই, যদি মনে করি আমাদের আবার দাঁড়াবার সজাগ থাকবার প্রয়োজন আছে, আমাদের আরো কয়েক বছর এটা দরকার আছে। এমনকি নির্বাচিত সরকার আসবার পরও দরকার আছে। এই অঞ্চলে ভূরাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতা বাংলাদেশ একটা হচ্ছে বর্ষার ফলক। এই ফলকটা ভেঙে গেলে এই অঞ্চল আর কিছু থাকবে না। বাংলাদেশের মানুষের লড়াইটা বৈশ্বিক গণতন্ত্রের লড়াই। গণতন্ত্র যদি এখানে না জিতে আর কোনো দেশে, ওই পুতিনপন্থী মোদিপন্থীরাই কিন্তু সব থার্ড ওয়ার্ল্ড বা উন্নয়নশীল দেশগুলোতে এটাই মডেল হয়ে যাবে। মানবাধিকারের প্রশ্নটা অবান্তর হয়ে যাবে। একইভাবে বাংলাদেশ যদি তার স্বাধীনতার সামর্থ্য রক্ষা করতে না পারে, আরো এই অঞ্চলের অবস্থাটা ভয়ানক হবে। বাংলাদেশ টিকে থাকলে দক্ষিণ এশিয়ার শান্তি থাকবে, বাংলাদেশের গণতন্ত্র বাঁচলে পৃথিবীর গণতন্ত্রের সামনে আশা থাকবে। আর বাংলাদেশের তরুণরা যদি পরাজিত হয়, তাহলে পুরো জাতিকে কিন্তু দায়িত্বশীল যারা, তাদেরকে কিন্তু ওই জায়গায় ইতিহাস দেখবে যে তোমরা তোমাদের প্রজন্মকে ব্যর্থ করেছো, বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে। তো এটা যাতে আমরা মনে রাখি। আমরা হয়তো বেয়াদবি নেবেন, অনেক কথা বললাম, কিন্তু এটা আসলে এসওএস, মানে কোনোদিন শান্তি আমরা একটা তো পাই নাই। তাহলে আমরা কেন ধরে নিব যে যেভাবে চলছে সেভাবে চললেই আমরা শেষ মানে মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবো? আমাদের পরিবর্তনের দরকার নেই। তাহলে আমাদের আবারও ওদের ঐক্যের ডাকটা আসা দরকার। এবং সাংবাদিক সমাজের একটা ঐতিহাসিক ভূমিকা চিরকালে ছিল। আমরা যাতে আর কিছু আমাদের মিডিয়া না থাকুক, কিন্তু ওরা তো রাজপথে নানান ভঙ্গিতে নানা উসিলে হাজির হয়, আমরা দলে দলে কেন মাঝে মাঝে হাজির না হই? আমরা যাতে এই গবেষণাগুলো প্রকাশ কেন করি না? এখানে শরীফ ভাই আসছেন, তার সহযোগিতা আপনারা পাবেন। আমাদের যে সীমিত সামর্থ্য পিআইবি, সেখান থেকেও পাবেন। প্রকাশনা হলে আমরা সেটা পাবলিশ করে দিতে পারি।
আমরা নিজেরাও একটা বাংলা ফ্যাক্ট, তারপরে আমরা মিডিয়া রিসার্চের মধ্যে দিয়ে এগুলো ধরার চেষ্টা করি, কিন্তু এটা তো শুধু মিথ্যার বিরুদ্ধে ফ্যাক্ট চেক করে লড়াই করা যায় না। প্রত্যেকটা লোক যদি সোশ্যাল মিডিয়া এটার বিরুদ্ধে সজাগ না থাকে, এটা শুধু ফ্যাক্ট চেকাররা বা কোনো একটা গোষ্ঠী বা দল এটা পারবে না। এটা একটা মহামারী। মহামারীর জবাবে জুলাই আগস্টে যেভাবে পাল্টা অ্যান্টিভাইরাস দেওয়া হয়েছিল, আমাদের তরুণদের মধ্যে অ্যান্টিফ্যাসিস্ট ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। তারা এই পুরো তরুণ জনগোষ্ঠী ফ্যাসিবাদ বিরোধী। ফ্যাসিবাদ বিরোধী মানে এই না যে আমি সত্যিকার ভাবে বাংলাদেশ করতে পারি। খালি বিরোধিতা করলেও আমার পক্ষে কারা, আমার ঐক্য কোথায়, এইটা হচ্ছে বড়। শুধু ফ্যাসিবাদ বিরোধী হলে হচ্ছে না, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গ্রুপ ফ্যাসিবাদ বিরোধী বলছে, কিন্তু ঐক্যের প্ল্যাটফর্ম ছোট হচ্ছে। এটা আশঙ্কার পর। তো আমার আর কিছু বলার নেই, আশঙ্কাটাই শুধু শেয়ার করলাম। ধন্যবাদ।